Hello, this is Masood Hussain. Today I am going to take the quantitative section lecture on line, angle and triangle. আর শুধু এগুলোই নয়, আজকে আমি আরো ফোকাস করব হচ্ছে আমার নিজের কোয়ান্টিটেটিভ সেকশন জিআরই এক্সামে, সেটার উপর, সেটা কিছু এক্সপিরিয়েন্স এবং তার উপর ভিত্তি করে আমি কিছু টিপস দেওয়ার চেষ্টা করব, কারণ এটা আমার প্রথম কোয়ান্টিটেটিভ সেকশন। সো আমি ওইসবও আবার রিভিউ করব। সো আজকের লেকচার আমাদের প্রথম সেকশন হচ্ছে যে কোয়ান্ট সেকশন, ইন্ট্রোডাকশন টু দ্য কোয়ান্ট সেকশন, যেখানে আমি আমার নিজের জিআরই এক্সামের এক্সপিরিয়েন্স ব্যাখ্যা করব, সাথে কোন কোন বই পড়তে হবে বা কী কী স্ট্র্যাটেজি বা টিপস আছে সে সম্পর্কে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তারপর আমি লাইন্স এবং অ্যাঙ্গেলসের উপর ফোকাস করব, সেখানে বেসিক ইকুয়েশনস যেগুলো আমাদের জানা লাগবে সেগুলো বর্ণনা করব, এবং এরপর আমরা কিছু স্যাম্পল কোশ্চেন দেখব এবং ট্যাকটিক্স দেখব যেগুলা ফলো করলে কুইকলি কোশ্চেন অ্যান্সার পাওয়া যাবে। এরপর আমরা ফোকাস করব ট্রায়াঙ্গেলসের উপর, লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলসের মতোই, এবং সবশেষে কিছু ট্রিকি প্রবলেম এই লাইন্স, অ্যাঙ্গেলস এবং ট্রায়াঙ্গেলস থেকে, যেগুলো বিভিন্ন বইয়ের হার্ড কোশ্চেন্স বা ইন্টারনেটে পাওয়া গেছে, এরকম কয়েকটা কোশ্চেন সলভ করব। ওকে, তো শুরুতে আমি কোয়ান্ট সেকশন নিয়ে কিছু কথা বলবো, আমার নিজের এক্সপিরিয়েন্স, একটা ইন্সপিরেশনাল স্পিচ বলতে পারেন। ওকে, my experience has been a great one. In fact, I scored 170 out of 170 in quantitative section. So বলতে হবে যে আমি কোয়ান্ট সেকশনে মোটামুটি সাকসেসফুল ছিলাম। এই যে আমি 170 পেয়েছিলাম, আমার মতে এটা আসলে মূলত দুটা কারণে আমি স্পেশালি পেয়েছিলাম। মানে দুটা জিনিস আমি এক্সাম টাইমে ফলো করতে পারি ঠিক মতো, আমার পক্ষে এরকম স্কোর করা সম্ভব হয়েছে। আমার মতে প্রথমটা ছিল যে আমি একটা স্ট্র্যাটেজি বানিয়েছিলাম আগেই, যে কোয়ান্ট সেকশনে আমি এভাবে অ্যান্সার করবো, বা কোয়ান্ট সেকশনে একটা নির্দিষ্ট টাইপের কোশ্চেন, যেমন ধরেন কম্প্যারিজন, কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন বা গ্রাফ, এই কোশ্চেনটা আমি এবার এইসব টাইপের কোশ্চেনগুলো আমি এভাবে অ্যান্সার করবো। সেই স্ট্র্যাটেজিটা আমি পরীক্ষার হলে ফলো করতে পেরেছিলাম। এবং দ্বিতীয়ত হচ্ছে কিপ এ কুল হেড ডিউরিং দ্য হোল এক্সাম। পুরো এক্সামের সময় আমার স্পেশালি কোয়ান্টিটিভ সেকশনে মাথা ঠান্ডা রাখাটা খুবই জরুরি, এবং যখন আমাদের একটা ভার্বাল সেকশন যায় বা অ্যানালিটিক্যাল রাইটিং সেকশন আমাদের অ্যান্সার করা লাগে, এরপর কিন্তু মাথা ঠান্ডা রাখাটা একটু কঠিন। বাট আমার মতে কেউ যদি এই দুটা কাজ পরীক্ষার এক্সাম হলে করতে পারে, তাহলে সে তার প্রিপারেশন অনুযায়ী ম্যাক্সিমাম আউটপুট পেতে পারে। ওকে, এই দুটা যে টিপস এর কথা বললাম সেগুলো হচ্ছে ডিউরিং দ্য এক্সাম। অবশ্যই এক্সামের আগে আমাদের প্রিপারেশন নিতে হবে, বাট এক্সাম টাইমে আমাদের এই দুইটা জিনিস মেনটেন করার চেষ্টা করতে হবে। এছাড়া আমাদের আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে বোথ অ্যাকুরেসি অ্যান্ড স্পিড ম্যাটার ইন দ্য কোয়ান্টিটেটিভ সেকশন। আমাদের কোয়ান্টিটেটিভ সেকশনে আসলে অ্যাকুরেসি এবং স্পিড দুইটাই ম্যাটার করবে। এখন আমরা যদি কোনো একটা কোশ্চেন খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে চাই, এবং সেটা করতে গিয়ে যদি কোশ্চেনটা আমরা ভুল করে ফেলি, তাহলে কিন্তু আমাদের মার্কস কাটা যাবে এবং আমরা আনসাকসেসফুল হব। কিন্তু যদি আমরা আবার কোনো কোশ্চেন ঠিকভাবে অ্যান্সার করতে গিয়ে অনেক সময় নিয়ে নিই, তাহলে আমাদের 20টা কোশ্চেন অ্যান্সার করা অনেক কঠিন হয়ে যাবে, অনেক সময় টাইম পাওয়া যায় না, তো সেই ক্ষেত্রে আমাদের লস হবে। সুতরাং আমাদের এই দুইটা একটা অপটিমাম কম্বিনেশন বের করতে হবে। ফার্স্ট থিং ফার্স্ট, আমাদের প্রথমেই ফ্যামিলিয়ারাইজ হতে হবে জিআরই এক্সামের কোয়ান্ট সেকশনের স্পেশালি ইন্টারফেসের সাথে, এবং ইন্টারফেসের সবচেয়ে বড় অংশ হচ্ছে জিআরই ক্যালকুলেটর। এটা খুবই ইরিটেটিং, বাট আসলে আমাদের আর কোনো অল্টারনেটিভ নাই। সুতরাং আমাদের এটা দিয়ে কাজ চালাতে হবে। এটার প্রবলেম হচ্ছে ভেরি ওল্ড ফ্যাশন, সাইন্টিফিক ক্যালকুলেটর না, নর্মাল বাংলা ক্যালকুলেটর। এবং সাথে যেটা হচ্ছে যে আমাদের এটা অনেক স্লো, অনেক সময় ইরিটেটিং, এটা আমাদের সাথে প্র্যাকটিস করতে হবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি? যখনই আমরা কোনো এক্সারসাইজ করব, সেটা নোভার বুকস থেকেই হোক বা অন্য যে কোনো প্র্যাকটিস টেস্ট হোক, আমরা এই ক্যালকুলেটার ইউজ করবো, নিজেদের ক্যালকুলেটার ইউজ করবো না, অলওয়েজ সফট কপি ইউজ করবো। নেটে আমরা জিআরই ক্যালকুলেটার দিলেই এরকম ইন্টারফেস পাবো অনেক। তো আমরা যখন প্র্যাকটিস করবো তখন অলওয়েজ এই ক্যালকুলেটার ইউজ করবো, যেন আমাদের মেইন এক্সামে গিয়ে কোনো ভুল না হয়, এবং এই ক্যালকুলেটর যত ঝামেলা সেগুলো যেন আমরা আগেই টের পেয়ে যাই। এছাড়া আরেকটা যেটা আমার টিপস থাকবে সেটা হচ্ছে অ্যাভয়েড ইউজিং ক্যালকুলেটর ডিউরিং দ্য এক্সাম ইফ ইউ ক্যান, কারণ ক্যালকুলেটরে ইউজ করলে আমাদের টাইম
মানে যেহেতু এটা একটু ওল্ড ফ্যাশন ক্যালকুলেটর, অনেক সময় আমরা তাড়াহুড়ো করলেও টাইম বেশি লাগে, বা অনেক সময় ক্লিক করলে দেখা যায় যে আমার ক্ষেত্রে হতো আর কি, যে আমার সময় একটা ডিজিট মিস হয়ে গেছে বা কিছু একটা হয়েছে, তখন আবার রিস্টার্ট করতে হচ্ছে পুরো প্রসেস। সো একটু টাইম লাগতে পারে। সেই ক্ষেত্রে আমি যেটা চেষ্টা করেছিলাম পরীক্ষার সময়, যে একেবারেই দরকার না হলে ক্যালকুলেটর ইউজ করতাম না, এবং নর্মাল কিছু সিম্পল ম্যাথমেটিক্স আমি মুখে মুখে শিখে ফেলতাম। বাট এখানে কেয়ারফুল হতে হবে যে মুখে মুখে বেশি ক্যালকুলেশন করতে গেলে আবার ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সো এখানে আমাদের একটা অপটিমাম কম্বিনেশন বের করতে হবে। আচ্ছা, আমরা জানি যে জিআরই হচ্ছে একটা সেকশন অ্যাডাপটিভ টেস্ট। মানে হচ্ছে আমরা জানি যে জিআরইতে বিভিন্ন সেকশন এর মাঝে মানে প্রথম সেকশনে আমরা যেরকম পারফরমেন্স করবো সেটার উপর বেস করে আমাদের দ্বিতীয় সেকশনে কোশ্চেন আসবে। সুতরাং আমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে যে প্রথম সেকশনটা আসলে জিআরইতে খুবই ইম্পর্টেন্ট। প্রথম সেকশন যদি আমরা খুব খারাপ করি তাহলে আমাদের টোটাল মার্কসও কমে যাওয়ার সম্ভাবনা সমূহ, কারণ পরের সেকশনটা অনেক ইজি কোশ্চেন আসবে, যেগুলো আসলে খুব ঠিকঠাক করলেও আমাদের মার্কস কম আসে। আমি এরকম অনেককে দেখেছি যে জিআরই ভার্বাল সেকশনে প্রথম সেকশনে 5টা পেরেছে এবং দ্বিতীয় সেকশনে হয়তো 18টা পেরেছে, বাট তার টোটাল মার্কস হয়েছে 148 বা 147, এবং মানে এরকম হয়। সুতরাং আমাদের প্রথম সেকশনে আসলে মানে খুব ভালো করে দিতে হবে। ওকে, তো আমাদের জিআরই মেইন এক্সামে 2 থেকে 3টি কোয়ান্ট সেকশন থাকবে। তো যদি আমাদের 2টা কোয়ান্ট সেকশন থাকে তাহলে আসলে আমরা খুব সহজেই বুঝতে পারবো প্রথমটা হচ্ছে প্রথম সেকশন এবং দ্বিতীয়টা দ্বিতীয় সেকশন, সেইভাবে অ্যান্সার করতে পারবো। যদি আমাদের 3টা কোয়ান্ট সেকশন থাকে তাহলেও মোটামুটি আমার যদি এক্সপিরিয়েন্সে দেখেছি যে প্রথম সেকশনটা মানে মোটামুটি ইজি হয়, এরপর দ্বিতীয় এবং তৃতীয় সেকশনে গিয়ে যে কোনো একটা হয় সেকেন্ড অথবা থার্ড, এই দুইটা যে কোনো একটা কোয়ান্ট সেকশন হার্ড হবে। সো আমাদের সেকেন্ড এবং থার্ড দুইটাকে আমরা হার্ড হবে কল্পনা করে অ্যাপ্রোচ করব। তো জিআরইতে যেহেতু আমাদের 2 সেকশন অ্যাডাপটিভ টেস্ট এবং 2টা সেকশন অ্যাকচুয়ালি 2 ধরনের কোশ্চেন হতে পারে, সুতরাং আমাদের এখানে ডিফারেন্ট অ্যাপ্রোচ নিতে হবে 2টা সেকশনে অ্যান্সার করার জন্য। তো কোয়ান্টের ক্ষেত্রে আমাদের প্রথম অ্যাপ্রোচে মানে প্রথম সেকশনকে অ্যাপ্রোচ কিভাবে করব এই সম্পর্কে এগুলো সম্পূর্ণ আমার অভিমত। আমি নিজে এসব স্ট্র্যাটেজি ফলো করতাম। সবার জন্য যে এগুলা কাজ দিবে সেটা আসলে আমি বলতে পারছি না, তবে যাই হোক। তো প্রথমে যেটা হচ্ছে যে ফার্স্ট সেকশনে মোস্টলি আমাদের ইজি টু মিডিয়াম ডিফিকাল্টির কোশ্চেন্স থাকবে এবং ম্যাক্সিমাম 2টা বা 3টা হার্ড কোশ্চেন্স থাকে জেনারেলি। সো আমরা তখন ঠান্ডা মাথায় কুইকলি তাড়াহুড়া করে অ্যান্সার করতে পারবো, এবং আমাদের কোশ্চেনের ট্রিক্স বা কোনো মানে আমাদের কোনো ডিসেপটিভ কোশ্চেন দিয়েছে কিনা এসব একটু কম দেখলেও চলে। আরেকটা হচ্ছে যে যখন আমাদের ফার্স্ট সেকশন অ্যান্সার করি অলওয়েজ আমি ট্রাই করতাম আর কি যে অ্যাটলিস্ট 5 থেকে 7 মিনিট রিভিশন টাইম রাখতে এবং দ্রুত কোশ্চেন অ্যান্সার দিয়ে দিতাম। তারপর আমি এই 5 থেকে 7 মিনিটে সব রিভিশন দিতাম যেন কোনো সিলি মিস্টেক্স থাকলে সেগুলো আমি সলভ করতে পারি। আমাদের আবারও মনে করতে হবে যে এই সেটটা আসলে খুবই ইম্পর্টেন্ট। If we don't do well in this section, our score will be limited to an extent. So আমাদের আসলে এই সেকশনে 18 থেকে 20টি কোশ্চেন অ্যাটলিস্ট কারেক্ট করতেই হবে। হাউ টু অ্যাপ্রোচ সেকেন্ড অর থার্ড সেকশন। যদি আমরা প্রথম সেকশনে খুব ভালো করি অর্থাৎ 18টা থেকে 20টি কোশ্চেন অ্যান্সার করতে পারি ভালো কারেক্টলি, তাহলে আমাদের দ্বিতীয় সেকশনটা অনেক হার্ড হবে। This section should contain 7 to 8 hard problems if we do good in the first section. So we should approach this section more cautiously. এবং আমি যেটা করতাম যে যখনই জিআইতে আমি মানে ম্যাথ সেকশন হোক বা ভার্বাল সেকশন হোক আমি কখনো কোশ্চেন অ্যান্সার ব্ল্যাঙ্ক রাখতাম না। আমি অলওয়েজ যদি এমন হয় যে একটা কোয়ান্টের কোশ্চেন আমি গেলাম সলভ করার চেষ্টা করছি, কিছু পারতেছি না বা আমি যেটা সলভ করলাম সেগুলো কোনো অপশনে নাই, তখন আমি যে কোনো একটা মানে ক্যালকুলেটিভ গেস নিতাম। ওয়াইল্ড গেস আমি বলবো না, ক্যালকুলেটিভ গেস নেওয়ার চেষ্টা করতাম এবং সেটা নিয়ে আমি কোশ্চেনটা মার্ক করতাম। আমরা অলওয়েজ দেখবো যে জিআরইতে কোশ্চেন মার্ক করার ইন্টারফেসে কোশ্চেন মার্ক করার সুযোগ থাকে, তো কোশ্চেন মার্ক করে চলে যেতাম। তারপর যদি 5 থেকে 7 মিনিট রিভিশন টাইম পাইতাম বা যতটুকটা আমি পেতাম আমি সেই কোশ্চেন আবার ব্যাক করতাম এবং ব্যাক করে সঠিক অ্যান্সার বের করার চেষ্টা করতাম। সো আমাদের এই জিনিসটা ফলো করতে হবে। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে যে এই আমাদের প্রথম সেকশনের পরের সেকশনে অবশ্যই
লুক ফর ট্রিক্স ইন দিস সেকশন, মানে আমাদের এখানে অনেক ট্রিকি কোশ্চেন থাকতে পারে। অনেক সময় মনে হতে পারে যে কোনো একটা কোশ্চেন দেখে যে এটা অ্যান্সার তো এটাই হবে, বাট সেই ক্ষেত্রে আমাদের কেয়ারফুল হতে হবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে স্পেশালি সেকেন্ড সেকশনে এটা কখনোই হবে না। সবসময় আমাদের অন্য কোশ্চেনের দিকে বা অন্যরকম অ্যান্সারের চিন্তা করা লাগবে। এছাড়া ডাবল চেকে কোশ্চেন বিফোর কমপ্লিটিং ইটস অ্যান্সার। সুতরাং অ্যান্সার কমপ্লিট করার আগে বিশেষ করে কনফিউজিং কোশ্চেনগুলো আমরা আবার একবার কোশ্চেনটা পড়ে নিতে পারি যে আমরা সঠিক অ্যান্সারই দিচ্ছি কিনা। আচ্ছা, এই জিআরই কোয়ান্টিটিভ সেকশনে আমার এক্সপিরিয়েন্স আমি এখন বলবো যে আমি আসলে 2টা কোয়ান্ট সেকশন পেয়েছিলাম, 3টা ভার্বাল সেকশন পেয়েছিলাম। এটা একদিক থেকে আমার জন্য খুবই সুবিধা হয়েছে, কেননা আমি স্ট্র্যাটেজি নিয়ে গেছিলাম যে প্রথম কোয়ান্ট সেকশন আমি কিভাবে দিব, দ্বিতীয় কোয়ান্ট সেকশন আমি কিভাবে দিব। সো 2টা কোয়ান্ট সেকশন পর আমার থার্ড কোয়ান্ট সেকশন বা ওটা নিয়ে কোনো কনফিউশনে পড়া লাগেনি। আমি বুঝেছি যে প্রথম কোয়ান্ট সেকশন, এটাই ভালো করলে আমার দ্বিতীয়টা কঠিন আসবে, দ্বিতীয়টাকে আমি ওভাবে ট্রিট করার চেষ্টা করেছি। ওকে, প্রথমবার যখন আমি কোশ্চেন মানে প্রথম যে সেকশনে আমি অ্যান্সার করতে গিয়েছিলাম কোয়ান্টিটেটিভ, সেখানে আমি প্রায় 7 মিনিটের মতো টাইম পেয়েছিলাম রিভিশন দেওয়ার জন্য। আমি ওই টাইমে বসে বসে রিভিশন দিয়েছি এবং মানে প্রথম সেকশনে আমি রিভিশন দেওয়ার পর এবং সব কিছু ঠিকঠাক হবে আমি অ্যাবসলিউটলি শিওর ছিলাম যে আমি ওখানে প্রথম সেকশনে সবগুলো অ্যান্সার কারেক্ট করেছি, যেটা আমার কনফিডেন্সকে অনেক বাড়িয়ে দিয়েছিল। এরপর দ্বিতীয় সেকশনে কিন্তু মজার বিষয় হচ্ছে, দ্বিতীয় সেকশনে I completed my answer just 4 or 5 seconds before the final or before the full time, অর্থাৎ ফুল টাইমের মাত্র 4-5 সেকেন্ড আগে আমার মানে এই পরীক্ষার অ্যান্সার সেকেন্ড সেকশন শেষ হয়েছিল। ইনফ্যাক্ট আমি যেই কোশ্চেনটা সবচেয়ে শেষে দাগিয়েছিলাম সেটা একটা ক্যালকুলেটিভ গেস ছিল, আমার টাইম ছিল না, সেই জন্য আমি অনেকক্ষণ চিন্তা ভাবনা করে যখন এটা অ্যান্সার বের করতে পারছিলাম না কারেক্টলি, তখন আমি একটা ক্যালকুলেটিভ গেস নিয়েছিলাম, সেটা 4-5 সেকেন্ড শেষ হওয়ার আগে আমি লাস্ট টিকটা দিই। ওকে, I marked about 4 or 5 questions in this section and came back to them with 3 minutes remaining, around 3 minutes remaining, and change answer of 2 questions. আমি শেষ মুহূর্তে 2টা কোশ্চেনের অ্যান্সার চেঞ্জ করি, যেমন এই যে কোশ্চেনের কথা বলতেছিলাম লাস্ট কোশ্চেন, সেখানেও কোশ্চেনের অ্যান্সার চেঞ্জ করি। এই সেকশন দেওয়ার পর আমি আসলে শিওর ছিলাম না যে আমি আসলে কতটুকু ভালো করেছি বা সব পেরেছি কিনা, বাট আমি অন্তত আশাবাদী ছিলাম যে 18টার মধ্যে আমি নিশ্চিত ঠিক করেছি। স্পেশালি লাস্ট কোশ্চেন যেটা আমি ক্যালকুলেটিভ গেস নিয়েছিলাম সেটা নিয়ে আমি খুবই কনফিউজ ছিলাম, বাট যখন জিআরই রেজাল্ট দিয়েছে এবং আমি জিআরই ডায়াগনস্টিক ওয়েবসাইটে গিয়ে দেখেছি যে আসলে আমি 2 সেকশনই শেষ মুহূর্তে 20টা কোশ্চেন ঠিক করেছিলাম। বুকস, আমার সাজেশন হবে বইয়ের ক্ষেত্রে নোভা জিআরই ম্যাথ বাইবেল, যেটা মানে আমি সম্পূর্ণ কমপ্লিট করেছিলাম সব এক্সারসাইজ। তবে এখানে বলে রাখি যে এক্সারসাইজ আমি টাইম অনুসারে করেছিলাম। ধরেন যে নোভার কোনো একটা চ্যাপ্টারে 18টা অঙ্ক আছে, তা আমি ক্যালকুলেট করতাম যে 20টা অঙ্কের জন্য 35 মিনিট হলে মেইন জিআরইতে 18টা অঙ্কের জন্য 33 মিনিট বা 32 মিনিট লাগবে, এবং যেহেতু আমি এখানে বইয়ের মধ্যে দেখাবো সুতরাং আরো 2 মিনিট মাইনাস করে মোটামুটি 30 মিনিটের মধ্যে 18টা অঙ্ক করার ট্রাই করতাম। এভাবে ম্যানুয়ালি আমি টাইমিং মেনটেন করার চেষ্টা করতাম, কখনো কোনো এক্সারসাইজ আমি টাইমিং ছাড়া করিনি। আমার মতে নোভা জিআরই ম্যাথ বাইবেল পুরোটা করা যায় এবং প্রত্যেকটা অঙ্ক এরকম টাইমিং মেনটেন করে করা উচিত। এরপর নোভায় যদি অনেক ম্যাথ দেওয়া বা শুরুতে আর কি জিআরই ম্যাথের জন্য এটা খুব ভালো, কিন্তু নোভায় ট্রিক্স কম দেওয়া যায়, যেসব ট্রিক্স ইউজ করে ম্যাথটা দ্রুত করা যায় ওইখানে অনেক টেকনিক দেওয়া যেগুলো দেখা যায় যে আসলে অঙ্ক করতে টাইম বেশি লাগে। তো সেই ক্ষেত্রে আমাদের ম্যানহাটন জিআরই বইটা আমার কাছে ভালো লেগেছিল। এটা বিশাল বড় বই, 6টা বই একসাথে আছে, সুতরাং আসলে সবগুলো নোভা পুরাটা করার পর এটাও পুরাটা করতে আসলে অমানুষ হওয়া লাগবে। তো সেই ক্ষেত্রে যেটা করা যায় যে এই বইটা স্কিম থ্রু করা যায়, যে হার্ড ম্যাথ কয়েকটা প্রবলেম সলভ করলাম যে কোনো ড্রিল থেকে, বা জাস্ট ট্রিকি বা কিছু কিছু ম্যানহাটন জিআরইতে কিছু কিছু জায়গায় ট্রিক্স দেওয়া যায়, এই অঙ্কটা কীভাবে তাড়াতাড়ি সলভ করা যায় বা এই টাইপের ম্যাথসটা কীভাবে তাড়াতাড়ি সলভ করবো। তো সেই সব ট্রিক্স আসলে কোনো একটা চ্যাপ্টার দেখলে বোঝা যায় যে এই ট্রিক্স জানা জিনিস না হলে, অজানা কোনো জিনিস হলে ওটা পড়ে দেখে নতুন কোনো ট্রিক শিখতে পারলে সেটা শিখে রাখলাম। এভাবে নোভা কমপ্লিট করার পর ম্যানহাটন যদি আমরা একটু স্কিম থ্রু করে যাই তাহলে আমাদের বইয়ের দিক থেকে মোটামুটি প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। আরেকটা বই হচ্ছে ইটিএস অফিসিয়াল গাইড বুক। এই বইটাও ম্যাথের জন্য করা মাস্ট, কেননা এই বইয়ের যেসব অঙ্ক আছে সেসবই আসলে আসল জিআরই এক্সামে আসা অঙ্ক সবচেয়ে কাছাকাছি,
কাছাকাছি টাইপের ম্যাথ করার এক্সপিরিয়েন্স দিবে। তো অল ম্যাথ এক্সাম্পলস হেয়ার শুড বি প্র্যাকটিসড অ্যাট লিস্ট ওয়ান, প্রিফারলি নিয়ার দ্য এক্সাম ডেটস। আমাদের এক্সাম ডেটের কাছাকাছি অবশ্যই ইটিএস অফিসিয়াল গাইডবুক পুরাটা কমপ্লিট করতে হবে। যত এক্সাম্পল আছে খুব কম, এখানে খুব বেশি অঙ্কের এক্সাম্পল নেই, যেগুলো আছে সেগুলো কমপ্লিট করা উচিত। এছাড়া আমাদের নেটে কিছু অনলাইন ফোরাম পাওয়া যাবে, জিম্যাট, জিআরই ম্যাথ প্রবলেমস, গুগলে সার্চ দিলে যে ট্রিকি জিআরই প্রবলেমস, ট্রিকি জিআরই জিম্যাট ম্যাথ প্রবলেমস ইটিসি, তো তখন দেখা যাবে যে আমরা বিভিন্ন ট্রিকি অঙ্ক নিয়ে ডিসকাশন দেখবো নেটে, যে এইরকম কোশ্চেন দেওয়া, অনেকে লিখছে যে আমি জিআরই এক্সাম দিতে গিয়ে এই কোশ্চেনটা পাইছি, এটা কীভাবে সলভ করা যায়, তখন অন্য অ্যান্সার দিয়ে দিচ্ছে। তো এখান থেকে অনেক সময় অন্য কারো জিআরইর একেবারে রিয়েল এক্সামের প্রশ্ন এবং সেগুলোর অ্যান্সার জানা যায়। সুতরাং অনলাইন ফোরামগুলো যদি আমরা কিছু ঘাঁটি এবং গুগলিং করি অনেক, তাহলেও নতুন কিছু প্রবলেম পাবো, যেগুলা হয়তো মেইন রিয়েল জিআরই এক্সামে আমরা ওই টাইপের কাছাকাছি টাইপের কোশ্চেন পেয়ে যেতে পারি। সুতরাং এটাও আমাদের সার্ভ করা উচিত। এবং যারা রিসেন্টলি, একই কথা, যে যারা রিসেন্টলি এক্সাম টেক করবে আমাদের সময়ের সাথে, তাদের কারো অনেকের সাথে আমরা ডিসকাস করতে পারি যে এমন কোনো ট্রিকি কোশ্চেন আছে নাকি যেগুলো তারা মনে রাখছে এবং পরে আমাদের সেগুলা একসাথে সলভ করলাম বা নেটে সার্চ করে সেগুলোর সলিউশন বের করলাম। তো আমরা যদি মোটামুটি এই 5টা স্টেপ কমপ্লিট করতে পারি, আমার মতে ম্যাথে সেকশনে ভালো না করার তেমন কোনো কারণ নেই। প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, নো অল্টারনেটিভস। আসলেই জিআরই কোয়ান্ট সেকশনে আসলে আমাদের ইকুয়েশন মুখস্থ করে বা খুব বেশি লেকচার দেখে বা মানে প্রবলেমসে সলভ চোখের সামনে দেখে খুব একটা লাভ নেই। আমাদের আসলে সব কিছু প্র্যাকটিস করতে হবে। যে কোনো কিছু দেখলাম সেই অঙ্কটা ভালো মতো মাথায় ঢুকিয়ে নিতে হবে, বারবার করতে হবে, এমনভাবে আমাদের হাত পাকা করতে হবে যেন আমরা খুব দ্রুত সঠিকভাবে কোশ্চেন অ্যান্সার করতে পারি। যেমন জিআরই কোয়ান্ট সেকশন আসলে আমার কাছে মনে হয় যে এটা আসলে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটির উপর একটা এক্সাম, নট যে কোনো ম্যাথ এক্সাম বা কোনো ইকুয়েশন জানা এক্সাম, আসলে তা না। এবং প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি আমাদের তখনই বাড়বে যখন আমরা সিমিলার জিআরই প্রবলেমগুলো সলভ করব। স্পেশালি কোয়ান্ট সেকশনে আমি অ্যাডভাইস করবো যে শেষের 15 থেকে 20 দিন বেশি করে প্র্যাকটিস করতে, কারণ তাহলে ওই প্র্যাকটিসটা থেকে যাবে মেইন এক্সামে আর কি। যেমন আমি আমার প্রথম পাওয়ার প্রিপ এক্সাম, যেটা আমি 10 দিন আগে দিয়েছিলাম মেইন এক্সামে, সেখানে আমি পেয়েছিলাম 163, যেটা পেয়ে আমি কিছুটা হতাশ ছিলাম, ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম সেই মুহূর্তে। বাট কিন্তু এরপর আমি 10 দিন মোটামুটি কন্টিনিউয়াস প্র্যাকটিস করেছি, ম্যানহাটন দেখেছি ওই টাইমে। তারপর ধীরে ধীরে আমি বাকি এক্সামগুলোয় ঠিক এই গ্র্যাজুয়ালি নাম্বারগুলো পেয়েছি। 168, 168, 169, 170, এগুলো হচ্ছে সব সাবস্টিকুয়েন্ট ইটিএস কোয়ান্টিটেটিভ টেস্ট। একটা হচ্ছে পাওয়ার পেপ 2, যেটা আমি 166 পেয়েছিলাম। 2টা পেপার বেস জিআরই এক্সাম আছে ইটিএস অফিসিয়াল গাইডে, সেগুলো 168, 169 পেয়েছিলাম। এবং আসল জিআরই এক্সামে আমি শেষে 170 পেয়েছিলাম। সুতরাং দেখা যাচ্ছে যে প্র্যাকটিস করার পরে আমার গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্ট দেখা গেছিল। এছাড়া এখন আমি কিছু বেসিক টিপস দিতে যাচ্ছি যেগুলা মেনটেন করা উচিত। যেমন একটা হচ্ছে যে পরীক্ষায় প্রথমেই আমাদের যে কোনো কোশ্চেন সলভ করার আগে ওই কোশ্চেনটা খুব ভালো করে পড়তে হবে, যে কোশ্চেনে কি দেওয়া আছে এবং কি চাচ্ছে। দরকার হলে একই কোশ্চেন 2-3 বার পড়তে হবে, কিন্তু কোশ্চেন না বুঝে আমরা ম্যাথ করতে নেক্সট স্টেপে যাব না। তারপর হচ্ছে যে সামটাইমস অ্যান অ্যান্সার সিমস টু বি মোর লাইকলি আফটার রিডিং এ কোশ্চেন, বাট ডোন্ট রাশ টু দ্য সলিউশন। যেটা বলছিলাম যে অনেক সময় কোশ্চেন পড়ে মনে হবে এটাই তো অ্যান্সার, কিন্তু আসলে সেটাই সেই অ্যান্সারটার সামনে দিব না। বি অ্যাডভাইস, মোস্ট লাইকলি ইট ইজ নট দ্য অ্যান্সার। সো স্পেশালি সেকেন্ড অথবা থার্ড সেকশনে এটা অ্যান্সার না হওয়ার চান্সই বেশি। সুতরাং আমাদের এই ক্ষেত্রে কেয়ারফুল হতে হবে। এছাড়া একটা কোশ্চেনে খুব বেশি টাইম নেওয়া যাবে না। আমরা যে কোনো কোশ্চেনে আটকে যাই তাহলে আমরা সেটাকে মার্ক করে একটা ক্যালকুলেটিভ গেস নেব এবং নেক্সট সেকশনে চলে যাব। অ্যান্সার র্যান্ডমলি আসলে ঠিক না, ক্যালকুলেটিভ গেস নিতে পারলে ভালো হয়। র্যান্ডমলি অ্যান্সার হচ্ছে আমাদের লাস্ট রিজল্ট। গ্রাফ কোশ্চেনস আর জেনারেলি ইজিয়ার, সুতরাং সেগুলো আমাদের অ্যান্সার করতে সময় লাগে অনেক। সো আমরা এমন করবো যে কোনো গ্রাফ কোশ্চেন মিস করবো না এবং ঠান্ডা মাথায় প্রথমে 2-3 মিনিট ধরে গ্রাফটা বুঝে নিব, তারপরে গ্রাফ কোশ্চেনের বাকি অ্যান্সারগুলো মোটামুটি সোজাই হয়। আমাদের একটা কাগজ দেয় জিআরই এক্সামে,
তো আমরা যে সেই কাগজটা পূর্ণ সদ্ব্যবহার করতে হবে। স্পেশালি ম্যাথ করার সময় অনেক ছবি আঁকতে হতে পারে, অনেক ইকুয়েশন আঁকতে হতে পারে, অনেক ক্যালকুলেশন হয়তো নিজে হাতে করতে পারি, এবং সেসবের সময় আমাদের বিশেষ করে জিওমেট্রিতে দরকার হলে ছবি এঁকে নিতে হবে। সুতরাং আমাদের যে কাগজটা দেওয়া হবে সেটার প্রপার ইউটিলাইজেশন করার চেষ্টা করব। ওকে, তো এখন আমরা আলোচনা করব লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস নিয়ে। প্রথমে আমরা বেসিক ইকুয়েশনস অথবা কনসেপ্টস দেখব, এই লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস রিলেটেড, দেন স্যাম্পল কোশ্চেন্স এবং অ্যান্সার্স দেখব, এবং কিছু ট্যাকটিক্স দেখব যেগুলো হয়তো এইসব কোশ্চেন দ্রুত অ্যান্সার করা যাবে। তো প্রথমেই আসি যে লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস কি। আমরা জানি যে দুইটা স্ট্রেট লাইন যদি একসাথে মিট করে তাহলে আমরা তাকে একটা কোণ বলি। যেমন এইখানে এই স্ট্রেট লাইন এ বি এবং এই বিসি, এই দুইটা স্ট্রেট লাইন আমাদের বি বিন্দুতে ইন্টারসেক্ট করেছে, সুতরাং কোণ এ বি সি কে আমরা একটা অ্যাঙ্গেল বলবো। সো এই অ্যাঙ্গেলটাকে, এটা একটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে আমরা তিন ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। একটা হচ্ছে কোণ এক্স, একটা কোণ বি, বি কে বলা হয় ভার্টেক্স। আমরা যে কোনো অ্যাঙ্গেলে যেই পয়েন্টটাকে ইন্টারসেক্ট হয় তাকে আমরা বলি ভার্টেক্স, এবং আমরা এই কোণটাকে এ বি সিও বলতে পারি, এ বি সি বা সিবি। সো এইভাবে আমরা যে কোনো একটা অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করতে পারি। আমাদের যদি দুইটা স্ট্রেট লাইন একটা পয়েন্টে মিট করে এবং এভাবে চারটা অ্যাঙ্গেল তৈরি করে, তখন আমরা একটা রিলেশন পাই, সেটা হচ্ছে যে অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। যেমন সি এর অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে ডি, সুতরাং সি ইকুয়ালস টু ডি, এবং এ এর অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে বি, সুতরাং এ ইকুয়ালস টু বি। সো আমরা এটা একটা ইম্পর্টেন্ট বা বেসিক সূত্র লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলসের। অ্যাঙ্গেলসকে আমরা ডিগ্রিতে মেজার করি। যেমন বাই ডেফিনেশন আমরা ধরে নিই যে একটা সার্কেলের অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি। সুতরাং আমরা যদি বলি যে সার্কেলের 1/360 অ্যাঙ্গেল, তার মানে হচ্ছে আসলে 1 ডিগ্রি। আমরা যদি বলি 1/4 অফ দ্য আর্ক অফ এ সার্কেল, 1/4 হচ্ছে, যেহেতু 360 ডিগ্রি হচ্ছে আমাদের টোটাল, সুতরাং আমরা যদি 1/4 নিই তাহলে 360/4 ইকুয়ালস টু আমাদের হবে 90 ডিগ্রি। সুতরাং 1/4 অফ এ সার্কেল উইল বি 90 ডিগ্রি। এরকম আছে 2/3 অফ এ সার্কেল হচ্ছে আমাদের 2/3 ইন্টু 360, 2/3 ইন্টু 360, যেটা হবে আমাদের 240 ডিগ্রি। আমাদের মোটামুটি চারটা মেইন ধরনের অ্যাঙ্গেল আছে। একটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, যেটা হচ্ছে আমাদের সূক্ষ্ম কোণ। এই অ্যাকিউট অ্যাঙ্গেল হচ্ছে অলওয়েজ লেস দ্যান 90 ডিগ্রি। আরেকটা অ্যাঙ্গেল আছে যেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল বা সমকোণ, যেটা হচ্ছে এক্স্যাক্টলি 90 ডিগ্রি। একটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল, যেটা হচ্ছে স্থূলকোণ, যেটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড়। এছাড়া একটা স্ট্রেট অ্যাঙ্গেল নামে একটা ব্যাপার আছে, যেটাকে আমরা বলি সরল রেখার অ্যাঙ্গেল। একটা স্ট্রেট লাইন, সেটা অ্যাঙ্গেলটাকে আমরা বলি স্ট্রেট অ্যাঙ্গেল, যেটা হচ্ছে 180 ডিগ্রি। যেমন এই ছবিতে আমাদের এক্স এবং ওয়াই এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 180 ডিগ্রি। আমরা একটা এক্সাম্পল দেখতে পারি রিলেটেড স্যাম্পল কোশ্চেন। যেমন এখানে আমাদের বলা আছে যে ইন দ্য ফিগার এ ও বি ইজ এ স্ট্রেট লাইন, এ ও বি স্ট্রেট লাইন। তার মানে আমরা শুরুতেই ধরে নিতে পারি যে কোণ এ ও বি ইকুয়ালস টু 180 ডিগ্রি। সুতরাং আমরা এটা শুরুতেই ধরে নিতে পারি। দেন আমাদের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য ফোর নাম্বারস এ বি সি ডি। যেহেতু এ বি সি ডি এই চারটা যোগ করলে আমরা পাবো কোণ এ ও বি, যেটার মান হচ্ছে 180 ডিগ্রি। সুতরাং আমাদের এই চারটা কোণের অ্যাভারেজ হবে 180 ডিগ্রি বাই 4 ইকুয়ালস টু আমাদের অ্যান্সার আসবে 45 ডিগ্রি। সুতরাং আমাদের অ্যান্সার হবে এ। আমরা যদি অ্যান্সার দেখি তাহলে দেখবো যে এ ও বি অ্যান্সার হচ্ছে এ। এরপর হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ অ্যাঙ্গেলস অ্যান্ড ইন্টারসেক্টিং লাইনস। এটা নিয়ে আমাদের সেকেন্ড এক্সাম্পল। এটা হচ্ছে যে এখানে ছবিতে দেওয়া হচ্ছে বি প্লাস এফ 150 ডিগ্রি, তাহলে ডি এর অ্যাঙ্গেল কত? তা আমরা প্রথমে জানি যে এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, সুতরাং এ বি এফ আমরা অ্যান্সারে দেখি। সুতরাং আমরা এ প্লাস বি প্লাস এফ যদি আমরা করি তাহলে সেটা হবে 180 ডিগ্রি। যেহেতু এ প্লাস বি প্লাস এফ হচ্ছে 180 ডিগ্রি এবং আমাদের দেওয়া আছে বি প্লাস এফ হচ্ছে 150 ডিগ্রি, সুতরাং এ হবে হচ্ছে আমাদের 30 ডিগ্রি। 180 থেকে 150 মাইনাস করলে এ হবে আমাদের 30 ডিগ্রি। সো এ এর মান হচ্ছে 30 ডিগ্রি এবং ডি হচ্ছে এর ঠিক অপোজিট অ্যাঙ্গেল।
আমাদের দুইটা সরলরেখা ছেদ করলে। সুতরাং আমরা জানি যে a ইকুয়ালস টু d, সুতরাং d হবে আমাদের 30 ডিগ্রি। আরেকটা যেটা হচ্ছে যে এক্সটেরিয়র অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল। আমরা যদি একটা ট্রায়াঙ্গেলের এক্সটেরিয়র অ্যাঙ্গেল নেই তাহলে দেখব যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে তার বিপরীত যে অন্তঃস্থ যে দুটা কোণ আছে সেই দুটার সমান। অর্থাৎ একটা ট্রায়াঙ্গেলের বহিস্থ কোণ এক্সটেরিয়র অ্যাঙ্গেল যদি হয় x, তাহলে it would equal to the opposite interior angles of the triangle A and C, A plus C. সুতরাং x equals to A plus C. এই প্রপার্টিটা আমাদের জিআরইতে অনেকভাবে আসতে পারে, অনেক সময় এটা হিডেন থাকে। যেমন একটা বড় ছবিতে হয়তো আমাদের এই জিনিসটা ইউজ করতে হতে পারে। সুতরাং আমাদের অলরেডি এটার জন্য লুক আউটে থাকতে হবে যে এক্সটেরিয়র অ্যাঙ্গেলস আমাদের ইউজ করতে হবে নাকি। যেমন এই ছবিতে ABCD প্রাথমিকভাবে কোনো এক্সটেরিয়র অ্যাঙ্গেল দেখা যাচ্ছে না, কিন্তু ত্রিভুজ ABDর কোণ A এবং কোণ D এর জন্য হয়তো আমাদের কোণ B কে এক্সটেরিয়র অ্যাঙ্গেল হিসেবে ইউজ করতে পারি। যেমন A যদি x হয়, D যদি y হয়, তাহলে আমরা এই কোণ B টাকে x plus y লিখে দিতে পারবো। সো আমাদের এভাবে লুক আউট করতে হবে এক্সটেরিয়র অ্যাঙ্গেলস এর জন্য whenever possible। ওকে, তো এখন আমাদের এই প্রশ্নের প্রশ্ন দিয়েছে যে if C plus D equals to 200, আমাদের C এবং D 200 দেওয়া, তাহলে what is A plus B? আচ্ছা, এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে C এবং D হচ্ছে অপোজিট অ্যাঙ্গেলস, সুতরাং এই দুইটাকে আমরা ইকুয়াল ধরে নিতে পারি। যদি आंसर দেখি, এই দুইটা যদি ইকুয়াল হয় তাহলে C plus D 200 মানে আসলে দুইটা ইকুয়াল। তার মানে হচ্ছে C plus D equals to 200 বা 2C। আমরা C plus D কে আসলে লিখতে পারি 2C, যেহেতু C equals to D। সো 2C হচ্ছে 200, অর্থাৎ C equals to আমাদের হবে 100। ওকে, তাহলে A plus B কত হবে? C হচ্ছে আমাদের এই ট্রায়াঙ্গেলের এক্সটেরিয়র অ্যাঙ্গেল, সুতরাং C equals to A plus B। সুতরাং C যদি 100 হয় তাহলে A plus B হবে আমাদের 100। ঠিক এই সলিউশনে আমাদের এখানে দেওয়া আছে, নিচে লেখা। আচ্ছা, এখন আমরা দেখব প্যারালাল লাইনস কাট বাই ট্রান্সভার্সাল। অর্থাৎ একটা ছেদক দিয়ে আমাদের প্যারালাল লাইনস যদি কাটা হয় তাহলে কি হবে। যেমন আমরা এখানে দেখতেছি যে দুইটা প্যারালাল লাইন আছে, সেখানে আমরা মোট 8টা কোণ পাবো। 8টা কোণ কি কি? এই যে একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ, চারটা কোণ, 5টা, 6টা, 7টা, 8টা। কিন্তু যদিও 8টা কোণ দেখতেছি, এগুলো আসলে বেসিক্যালি আছে মাত্র দুইটা ভ্যালু, একটা হচ্ছে A, একটা হচ্ছে B, এবং আমাদের বিভিন্ন ভ্যালুর সাথে ইকুয়াল। তো দেখা যায় যে অল দ্য অ্যাকিউট অ্যাঙ্গেলস ইন দিস ডায়াগ্রাম আর ইকুয়াল। যত সূক্ষ্ম কোণ আছে আসলে সব ইকুয়াল। যেমন এটা একটা সূক্ষ্ম কোণ, এটা আমাদের মনে রাখতে হবে। যদি দুইটা সমান্তরাল সরলরেখাকে একটা ছেদক, ট্রান্সভার্সাল হচ্ছে ছেদক, একটা ছেদক দিয়ে যদি আমরা কাট করি তাহলে সব অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্ম কোণগুলো সেম। যেমন এ এটা একটা সূক্ষ্ম কোণ, এটা একটা সূক্ষ্ম কোণ, আবার সব স্থূল কোণগুলোও। কখনো কখনো জিআরই এক্সামে আমাদের মেইন এই জিনিসগুলোকে ডিসগাইজ করে দেওয়া হয়। যেমন আসলে এখানে এই লাইন এবং এই লাইন, এই দুইটা লাইন আসলে প্যারালাল, কিন্তু এমন ভাবে আঁকা যেন আমরা বুঝতে না পারি যে এরা প্যারালাল। যদি আমরা এইভাবে টান দিই এবং এভাবে টান দিই তাহলে আমরা বুঝতে পারবো সহজে যে এরা প্যারালাল লাইন। সুতরাং এরকম অ্যারো দিয়ে বা ডট ডট দিয়ে অনেক সময় আমাদের বুঝতে সমস্যা হলেও যেন আমাদের মাথায় থাকে এরা প্যারালাল লাইন, একটু আমরা যেন ডিসগাইজটা যেন আমরা ধরতে পারি সহজে। সো when parallel lines are cut by transversal, three important angle relationships exist. Alternate interior angles are equal. So alternate interior angle, যেটাকে আমরা যখন বাংলায় পড়েছিলাম তখন আমরা একে বলতাম একান্তর কোণ। So alternate interior angles are equal, A equal. আর এটা হচ্ছে corresponding angles are equal. এই corresponding angle কে আমরা বাংলায় পড়তাম অনুরূপ কোণ। সুতরাং অনুরূপ কোণ এই দুটো হচ্ছে C। একটা হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অন দ্য সেম সাইড অফ দ্য ট্রান্সভার্সাল আর সাপ্লিমেন্টারি। অর্থাৎ আমাদের ট্রান্সভার্সালের যদি সেম সাইডে, যেমন এইটার ডান সাইডে এবং দুইটা এইটার ভিতরে, এই দুইটার যোগফল হলে 180 ডিগ্রি হবে। সো A plus B equals to হলো 180 ডিগ্রি। একটা যেটা জিনিস হচ্ছে যে the shortest distance from a point to a line is along a new line that passes through the point and is, মনে করি আমাদের একটা পয়েন্ট দেয়, এই পয়েন্ট থেকে আমাদের কোনো একটা রেখার শর্টেস্ট ডিসটেন্স বের করতে হবে, তাহলে আমাদের এই পয়েন্ট থেকে এই রেখার উপর একটা পারপেন্ডিকুলার বা লম্ব আঁকতে হবে, এবং সেটাই হবে হলো শর্টেস্ট ডিসটেন্স। অন্য যে কোনো ডিসটেন্স হবে লঙ্গার ডিসটেন্স। আমরা আরেকটি প্রবলেম সলভ করি। যেমন এখানে আমাদের প্রশ্ন দেওয়া আছে A B D C এরকম দেওয়া আছে, E F H G দুটো প্যারালাল লাইন। If angle G equals to 120, what is A? আমাদের বলা হচ্ছে G হচ্ছে 120, তাহলে A কত?
প্রথমে আমরা যেটা সলভ করতে পারি সেটা হচ্ছে যে এ এবং ই এরা করেসপন্ডিং অ্যাঙ্গেল, সুতরাং এ ইকুয়ালস টু ই। আবার জি যদি 120 হয় তাহলে জি ইকুয়ালস টু এ, সুতরাং আমরা লিখতে পারি যে এ ইকুয়ালস টু 120 আসবে। সুতরাং আমরা দেখতেছি যে এ ইকুয়ালস টু 120। আরেকটা প্রশ্ন করছে যে ইফ অ্যাঙ্গেল জি ইকুয়ালস টু 120 হোয়াট ইজ এ প্লাস বি প্লাস সি। ওকে, তো এই প্রশ্নের অ্যান্সারে আমরা যেটা করতে পারি যে আমাদের এ প্লাস বি প্লাস সি বের করতে হবে এখানে। তো প্রথমে আমরা এ এর ভ্যালুটা বের করি 120 ডিগ্রি। আরেকটা যেটা হচ্ছে এ যদি 120 ডিগ্রি হয় তাহলে সি 120 ডিগ্রি, কেননা তারা হচ্ছে অপোজিট অ্যাঙ্গেলস। এ এবং সি হচ্ছে অপোজিট অ্যাঙ্গেল, সুতরাং এ আর সি হচ্ছে 120 120 240। আর বি হবে সি যদি হয় 120 ডিগ্রি, এবং আমরা জানি যে সরলরেখার সূত্র থেকে যে সি 120 ডিগ্রি হলে পুরো সরলরেখা 180 ডিগ্রি, সুতরাং আমাদের ডি হবে 60 ডিগ্রি। আর ডি যদি 60 ডিগ্রি হয় তার মানে আমাদের বিও হবে 60 ডিগ্রি, যেহেতু তারা হচ্ছে অপোজিট অ্যাঙ্গেল। সুতরাং আমাদের টোটাল 120 120 এবং 120 এ 120 সি এবং বি হচ্ছে 60, টোটাল হবে আমাদের 300 ডিগ্রি। এ প্লাস বি প্লাস সি হচ্ছে মোট 300 ডিগ্রি। তো এইভাবে ঠান্ডা মাথায় চিন্তা করলে খুব সহজেই আমাদের এই ধরনের জিআরই কোয়ান্ট প্রবলেমগুলো সলভ করা সম্ভব।